ছিল, এখন দল আমাকে নমিনেশন দেয়নি, ছাড়ে। এর মধ্যে আপনি যে দলের বিরুদ্ধে গিয়ে যে নির্বাচন করছেন, দল কিছুটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আসলাম, ম্যাডাম আমাকে আনলেন, আমাদের প্রিয় নেত্রী আমাকে দায়িত্ব দিলেন আসার পরে চারের নির্বাচন করার জন্য। তার সাথে এটা সবাই জানে দেশের সবচেয়ে বেশি শক্তিশালী এবং গডফাদার খ্যাত একজন ব্যক্তির বিরুদ্ধে। বুড়িগঙ্গা নদীর উপরে যাতে একটা ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়, এই জন্য আমি চেষ্টা করব। নারায়ণগঞ্জ 4 আসনের রাজনৈতিক উত্তাপ বেরিয়ে চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ 4 আসনের হেভিওয়েট প্রার্থী জনাব গিয়াসউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বতন্ত্র থেকে নির্বাচন করা এই গিয়াসউদ্দিন কতদূর পর্যন্ত যেতে পারবে? দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন সাবেক সংসদ সদস্য এই গিয়াসউদ্দিন। এই সিদ্ধান্ত কি দলীয় শৃঙ্খলার বাহিরে নাকি রাজনৈতিক নতুন কোনো আভাস দিচ্ছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিপি নিউজের বিশেষ অনুষ্ঠানে। লাল সবুজে মানুষের মনের আস্থা ও বিশ্বাসকে বুকে ধারণ করে আমি আরিফুর রহমান আছি আপনাদের মাঝে। বিপি নিউজের আজকে বিশেষ সাক্ষাৎকারে যিনি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন নারায়ণগঞ্জ 4 এবং নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব গিয়াসউদ্দিন। প্রথমে জানতে চাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা একটা কথা জানি যে ব্যক্তি থেকে দল, বড় দল থেকে দেশ। যেহেতু নারায়ণগঞ্জ 4 আসনে একজন হেভিওয়েট প্রার্থী এবং আপনাকে নিয়েও তুমুল আলোচনা চলছে, এর মধ্যে আপনি যে দলের বিরুদ্ধে গিয়ে যে নির্বাচন করছেন, দল কিছুটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা মানুষ কতটা উপকার পাবে যদি আপনি নির্বাচিত হন? আমি তো রাজনীতি করি ছাত্র জীবন থেকে, দলের কাজকর্ম করেছি। আমি তো বললাম জনগণের প্রত্যাশা, জনগণের দাবির এটাকে উপেক্ষা করতে পারি না, কারণ একজন রাজনীতিবিদের মূল শক্তি হচ্ছে, পুঁজি হচ্ছে জনগণ। জনগণ যা চাইবে একজন রাজনীতিবিদকে তাই করতে হবে। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় দেশ, এটা সকলের স্লোগান এবং এটা সকলেই আমরা মেনে নিই। এখানে আমি আমার ব্যক্তির চাইতে দলের চেয়ে বেশি আমি মর্যাদা দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি দেশকে। বলবেন যে দেশকে কিভাবে? মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমি জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। ওই সময় তো আমি শাহাদত বরণ করতে পারতাম, দেশের জন্য করেছি। তো দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা, এটা তো আমার জন্য প্রশ্ন হতে পারে না। কেউ যদি প্রশ্ন করে সে ভুল করবে। এবং দেশকে যারা একবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, দেশের অকল্যাণ মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ চাইব না, এটাই তো সত্য। 71-এ যারা রণাঙ্গনে ছিলাম, তাদের চাইতে নিরেট খাঁটি দেশপ্রেমিক আর কে হবে? দেশের কল্যাণ উন্নয়নে আর কে বেশি চিন্তা করবে? তো সেই চিন্তা, মন মানসিকতা আমার আছে। এখন 4-এর কথা বলি। আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ আরও অনেকে আছেন। আমি বলবো সবাই যোগ্য প্রার্থী, সবাই সম্মানিত। আমার আর তাদের সাথে মূল প্রতিপক্ষ যারা আরও, তাদের সাথে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো এই, তারা ব্যবসা বাণিজ্য করে কেউ, কিংবা কোনো পেশায় আছে। তারা নির্বাচন আসলে শখ হয় নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি হওয়ার, এটাকে বলা যায় শৌখিন রাজনীতি। আর আমি হলাম সার্বক্ষণিক রাজনীতিতে, সার্বক্ষণিক, এটা একটা পার্থক্য। আর আমি থাকি এই নারায়ণগঞ্জের মাটিতে, বিপদ আসলেও আবার বিপদ সরে গেল। তারা সবাই থাকে ঢাকা, অন্য জায়গায়। নির্বাচন হলে অনেক কাছে আসার চেষ্টা করে মানুষের। নির্বাচনে ফেল করলেও তারা ঢাকাবাসী, পাশ করলেও তারা ঢাকাবাসী। কয়জন আমার এলাকার জনগণ তাদের বাড়িটা চিনে? কয়জন স্বাভাবিকভাবে যাইতে পারে? আর আমার সাথে যেভাবে স্বাভাবিকভাবে মিশতে পারে, কথা বলতে পারে, আমার বাড়িঘর, আমার স্কুল, কলেজ, মাদ্রাসা সব চিনে, সব সময় রাত দিন নাই যাতায়াত করে।
তো এই যে আমার দেশপ্রেম এবং দেশের জন্য সার্বক্ষণিক চিন্তা আর অন্যের চিন্তা, এটাই তো দেশপ্রেমের ক্ষেত্রে, দেশের কাজের ক্ষেত্রে অনেক বড় একটা পার্থক্য। তাহলে আমি দেশকে বেশি গুরুত্ব দিই, সেই জন্য আমি এলাকা ছাড়ি না, এলাকার মানুষকে ছাড়ি না, নির্বাচিত হলেও আছি, না হলেও আছি, সময়ে ভালো হলেও আছি, দুঃসময়ে আছি। তো এটা কি জন্য? যে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি মৃত্যু এই ভালোবাসা নিয়েই থাকতে চাই এবং এই মাটিতেই মৃত্যু কামনা করি। আপনি তো দলের ব্যানারে এতদিন আন্দোলন সংগ্রাম করেছেন, এখন দল আপনাকে বহিষ্কার করেছে। এখন দলের বাহিরে গিয়ে আপনি কতটুকু জনসমর্থন পাবেন বলে আশা করেন এবং কেমন জনসমর্থন আপনি দেখছেন এখন? ধন্যবাদ। আমি ছাত্র জীবন থেকে যেমন ছাত্র আন্দোলন করি, পরবর্তী সময় রাজনীতি এবং সমাজনীতি এর সাথে জড়িত হয়ে পড়ি। এরপর আমি ছাত্র অবস্থায় দুইবার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। পরবর্তী সময় ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর আমি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হই। সারা বাংলাদেশের 460টা উপজেলা চেয়ারম্যানদের যে সমিতি, তারও চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি। এরপর 2001 সালে আমি নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 4, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং আলিট্টেক গোপনগর ইউনিয়ন নিয়ে গঠিত। এই নির্বাচনী এলাকা থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই। এই সকল জনপ্রতিনিধি এবং সামাজিক কাজকর্ম রাজনীতি করার মধ্য দিয়ে এই এলাকার মানুষের সাথে, সর্বস্তরের মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী আমি তাদের উন্নয়ন করার জন্য সচেষ্ট হই। আর আমি থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার, এই সময় আমি যে সকল উন্নয়ন করি, বিশেষ করে আজকে আমি আলিট্টেকে এখন অবস্থান করছি। আলিট্টেক ইউনিয়ন, বক্তাবলী ইউনিয়ন এবং এর পূর্ব দিকে কাশীপুর ইউনিয়ন, এই 3টা ইউনিয়নকে নিয়েই সামগ্রিকভাবে বক্তাবলী পরগনার উন্নয়ন কাজ কী করতে হবে আমি সকলের কাছ থেকে জেনে নেই প্রথম। এরপর আমি এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য যতগুলো এলাকায় একটা গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতে হতো, প্রথমে আমি উদ্যোগ নেই সবগুলা গ্রামকে সংযুক্ত করার জন্য। এরকমভাবে আমি অনেকগুলা ব্রিজ কালভার্ট নির্মাণ করে দেই। এরপরে দেখা যায় একটা সমস্যা, যে কাশীপুর থেকে এই পার আসার জন্য বড় একটা সমস্যা হলো একটা নদী, কয়েকটা খাল। আমিও যখন আসতাম সাঁকু দিয়ে আসতাম, অনেক কষ্ট হইতো। অনেকবার সাঁকু থেকে আমার সাথে সঙ্গীরা পানিতে পড়ে গেছে, এরকম ভিজা শরীরে আসতে। তখন আমার চিন্তা হলো যে এই জায়গাগুলোর মধ্যে আমার ব্রিজ করতে হবে। ব্রিজ করার আমি প্রোগ্রাম নেওয়ার পরে দেখা গেল যে বড় ব্রিজ করার জন্য ঢাকা বিভাগে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার স্কোপ নাই। এরপর আমি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমি উদ্যোগ নিয়ে 2টা ব্রিজ স্যাংশন করাই। একটা হলো কাশীপুর ব্রিজ, আরেকটা হলো কুড়ের পাড়, যে এখন ব্রিজ। তা এই ব্রিজ 2টা দৃশ্যমান, সবাই দেখতেছে যে আমার সময় আমি এগুলা নির্মাণ করেছি, যার কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়। বিশেষ করে কাশীপুর ব্রিজ করার পরে যে চর এলাকা ছিল, এখানে অনেকে শিল্প কলকারখানা করে আজকে তারা কোটি কোটি টাকার সম্পদশালী, যেটার অবদান আমি বলতে পারি যে আমার ছিল। এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও আমূল পরিবর্তন। এরপরে আমি মনোযোগ দেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ডেভেলপ করা যায়। কুড়ের পাড় স্কুল, এর ডেভেলপমেন্টও আমি অর্থ এখানে বরাদ্দ দিই, আবার এটাকে সরকারিভাবে এমপিভুক্ত করার জন্য আমি এখানে অর্থ বিনিয়োগ করি। আমি এই এলাকার প্রত্যেকটা হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা যতগুলো আছে, এরপরে মসজিদ, এরপরে হচ্ছে কবরস্থান, আমার সাধ্য অনুযায়ী আমি এগুলাকে উন্নয়নের আওতাভুক্ত করার কিংবা অনুদান দেওয়ার জন্য আমি চেষ্টা করি। এই সকল কাজগুলো শুধু আমার মুখের বলা না, এলাকাবাসী এগুলো প্রত্যক্ষ করে, সবগুলো দৃশ্যমান, প্রত্যেক দিন মানুষ দেখে যে এইগুলা আমার সময় আমি করে গেছি। এছাড়াও এলাকার যারা মুরব্বী, তাদের সাথে আমার গভীর একটা সম্পর্ক স্থাপন হয়। তারা আমাকে ভালোবাসে, স্নেহ করে, আমি তাদেরকে যথাযথভাবে শ্রদ্ধা করি।
এলাকার ভালো মানুষের সম্মান বৃদ্ধি করার জন্য, এলাকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মুরব্বীদেরকে আমি সুযোগ দেই, আগায় আনি। এবং ভালো মানুষের মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক যারা আছে তাদের সম্মান কদর বৃদ্ধি করার জন্য তাদেরকে নিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠান করি এবং এলাকার মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি যে এরা সম্মানিত ব্যক্তি, এদেরকে আপনারা সম্মান দিবেন। আমরা যদি শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করতে পারি, শিক্ষককে যথাযথভাবে সম্মান করি, তাহলে আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান, তাদের হাতে। তারা তাহলে সন্তুষ্ট হয়ে আমাদের সন্তানদেরকে পড়ালেখায় বেশি উৎসাহিত হবে, এতে আমাদের অনেক বেনিফিট হবে। এমনিভাবে আমি সর্বস্তরের মানুষের কাছে চেষ্টা করেছি যে সামগ্রিকভাবে এলাকার যাতে মর্যাদা বৃদ্ধি পায়, উন্নয়ন হয়। যেমন অনেক জায়গায় দেখা গেছে যে দুষ্ট ছেলেপেলে আছে, নেশার সাথে জড়িত আছে, এগুলোকে কঠিনভাবে দমন করার জন্য আমি চেষ্টা করছি, এখনও সেই চেষ্টা অব্যাহত রাখি আমি। কারণ একটা এলাকা সুন্দর করতে হলে হাজার মানুষ যদি ভালো থাকে, আর একটা গ্রামে একটা যদি সন্ত্রাসী থাকে, একটা যদি মাদক সেবী থাকে, একটা যদি চাঁদাবাজ থাকে, সে এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়, সে এলাকার মানুষের সম্মান নষ্ট করে দেয়। শুধু তাই নয়, যার সন্তানটা নষ্ট হয়ে যায়, মাতা পিতার মান ইজ্জত সম্মানও ভুল লুণ্ঠিত হয়ে যায়। হয়তো অনেক মাতা পিতা এটা কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলের দায়িত্ব আমাদের সমাজকে নিতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা রাজনীতি করি, আমাদের নিতে হবে। সেই জন্য আমি এগুলোর উপর গুরুত্ব দিই বেশি। উন্নয়নের যে ধারা, রাস্তা করা, ব্রিজ করা, কালভার্ট করা, বিদ্যুতায়ন করা, স্কুল কলেজের ডেভেলপমেন্ট করা, এগুলো যে নির্বাচিত হবে, একটা থোক বরাদ্দ স্বাভাবিকভাবে পায়, এটাতে উন্নয়ন চলতেই থাকবে। কিন্তু আমি প্রকৃতপক্ষে মূল্যায়ন করি যে যেই মানুষের জন্য উন্নয়ন, সেই মানুষের উন্নয়ন প্রথম দরকার। আর মানুষের উন্নয়নটা কি? তার মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন করতে হবে, তার শিক্ষা দীক্ষার উন্নয়ন করতে হবে, তার আচার আচরণের উন্নয়ন করতে হবে, সামাজিকভাবে যেন সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সমাজকে সুন্দরভাবে চালাতে পারে, সেটার উপর চেষ্টা করতে হবে। ওগুলোর উপর বেশি গুরুত্ব দেই। আগামী দিনও যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি গুরুত্ব দিব মানুষের সবচেয়ে বড় সম্পদ যে তার সন্তান, তার সন্তানকে কীভাবে শিক্ষা দীক্ষায় সুনাগরিক হিসাবে গড়ে তুলে তাদেরকে কিভাবে দেশের কল্যাণে কাজে লাগানো যায়, দেশের গৌরব অর্জনে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে, এলাকার উন্নয়নে কিভাবে তারা ভূমিকা রাখতে পারে, এটার উপর জোর দিব। এখন যে আপনি দলের ব্যানারে থেকে যে এখন দল আপনাকে বহিষ্কৃত করলো, হ্যাঁ। এখন আপনি আগের থেকে বেশি শক্তিশালী, নাকি এখন কিছুটা কাজ করতে আপনার জন্য অসুবিধা আমি হচ্ছে? রাজনীতি করি ছাত্র জীবন থেকে। আমি বিএনপিতে যখন আসলাম, ম্যাডাম আমাকে আনলেন, আমাদের প্রিয় নেত্রী আমাকে দায়িত্ব দিলেন আসার পরে 4 নির্বাচন করার জন্য। কার সাথে? এটা সবাই জানে, দেশের সবচেয়ে বেশি শক্তিশালী এবং গডফাদার খ্যাত একজন ব্যক্তির বিরুদ্ধে। আমি আমার প্রিয় সহকর্মীদেরকে তখন ভালো করে চিনিও না, ওনাদেরকে নিয়ে আমি প্রতিকূল অবস্থায় ইলেকশন করলাম। আল্লাহ দয়া করেছে এবং এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং জনগণের কাছে আমি চিরকৃতজ্ঞ। এখন আমি এই 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলাম, পরবর্তী সময় নির্বাচিত সভাপতি হিসাবে কাজকর্ম করেছি। আমার নেতাকর্মীরা, এলাকাবাসী আমার ডাকে সাড়া দিয়ে এই আন্দোলনে সংগ্রামে ছিল। এখন দল আমাকে নমিনেশন দেয় নাই, ছাড়ে করতে গিয়া, জোটকে রক্ষা করতে গিয়া জোটের একজন প্রার্থীকে দিছে। আমার নেতৃবৃন্দ, আমার এলাকার জনগণ আমাকে ধরলেন যে এটা অন্যায় করেছে দল, ন্যায় বিচার করে নাই, আমাদেরকে বঞ্চিত করেছে ন্যায্য পাওনা থেকে। আমরা এখন চাই যে আপনি স্বতন্ত্র হলেও নির্বাচন করবেন, কারণ এলাকার জনগণ আমরা চাই যে আপনি নির্বাচিত হন। আপনি নির্বাচিত হলে আপনার সাথে যতটা কাছে যেতে পারি, আপনার সাথে মন খুলে কথা বলতে পারি, আপনি বারবার আমাদের কাছে চলে আসেন। শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত নাই, প্রতিকূল অবস্থা আর অনুকূল অবস্থা নাই, সবসময় তো আপনি আমাদের সাথে আছেন। জনপ্রতিনিধি থাকলেও কাজ করেন, না থাকলেও কাজ করেন, এমনটি তো অন্যের কাছে আমরা পাই না। কাজেই আমরা চাই যে আপনি নির্বাচন করেন, আর ওই নির্বাচনটা আমরা করব। আর দল আপনাকে দেয় নাই, দলের আমরা যারা আছি তারাও অনেকে করব, অনেকে করবে না। নারায়ণগঞ্জ 4 আসন তো বাংলাদেশের আলোচিত আসন, সকলের চোখ কিন্তু নারায়ণগঞ্জ 4 আসনে রয়েছে। নারায়ণগঞ্জ 4-এ আপনি পরিবর্তন করলে মানুষের মন জয় করা যায় বা মানুষের উন্নয়ন করা যায়?
আমি যে কথাগুলি একটু আগে বললাম আমার উন্নয়নের ধারা, একটা হলো মানে কাঠামোগত উন্নয়ন, আর একটা হলো মানুষের সার্বিক উন্নয়ন, মানবিক গুণাবলী থেকে আরম্ভ করে শিক্ষা দীক্ষা, কৃষ্টি, কালচার, ক্রীড়া, সংস্কৃতি প্রভৃতি বিষয়ের উন্নয়ন। তো প্রভৃতি বিষয়ের উন্নয়নের উপর জোর আমি বেশি দেই, আগামীতেও দেব। ফতুল্লা এবং এই আলিট্টা গোপনগর নিয়ে যে নির্বাচনী এলাকা 4 এখন, এটা শিল্প সমৃদ্ধ এলাকা। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে ব্যবসার কারণে, চাকরির কারণে এখানে বসবাস করে। আবার বক্তাবলী, আলিট্টেক এই দুটা ইউনিয়নে কৃষিক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। এখন বিভিন্ন শিল্প কলকারখানা এখানে গড়ে উঠছে। আগামীতে এইগুলাকে আরও শিল্প সমৃদ্ধ করার জন্য চেষ্টা করব। শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর উপরে যাতে একটা ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়, এই জন্য আমি চেষ্টা করব। এবং এই সবচেয়ে বড় সমস্যা হলো এখন আমাদের মাদক, নেশায় জর্জরিত সমস্ত এলাকা, এটাকে কন্ট্রোলে আনতে হবে, কঠোরভাবে দমনও করতে হবে। আবার যারা এর সাথে জড়িত তাদেরকে মোটিভেটেড করে ফিরিয়ে আনতে হবে। দুইটাই রাখতে হবে, শাসনও রাখতে হবে, সোহাগও রাখতে হবে। এটার উপর গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলা আরও উন্নত করতে হবে এবং শিক্ষার মান যথাযথ করতে হবে। শিক্ষার মান নাই অনেক স্কুলের, নেতৃত্ব কর্তৃত্ব করে রাজনীতিবিদরা, কিন্তু হয়তো তার যোগ্যতাই নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। সেই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আমরা যারা রাজনীতি করি, সমাজে যারা সামাজিক কাজকর্ম করি, তাদেরকে উদ্বুদ্ধ করে চেষ্টা করব যে শিক্ষা প্রসার, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।